মীরের মেয়েরও এরকম হলে মীর কিন্তু তার আজকে সে বাবা হয়ে প্রোটেস্ট করবে। এইটা আমার এটা বলার একটাই কারণ কিন্তু মীরের মেয়ের জন্য এবং আমার মেয়ের জন্য। টিচাররা রাস্তায় বসে আছে, ডাক্তাররা রাস্তায় বসে আছে, খারাপ তো লাগছে। মানে বাংলায় কোথাও ব্যবসা নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, মানে সব খুব ঘেঁটে আছি আমরা। মানে কোথাও কোনো সমস্যা হলে সেটা একটা মানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপ, সেটা কি তোমাকে ভাবায়? মানে আবার তুমি নিজেই বললে আমাদের ক্যামেরার সামনে যে আমি কিন্তু একদম সরকার বিরোধী, যেটা স্পষ্টভাবে বলে দিই আমাদের সবাইকে। এবং আমরা আরেকজনকেও দেখছি যে কম্প্রোমাইজ করে, আমি তার নাম নেব না, স্টেজে উঠে এখন অ্যাঙ্কারিং করছে। এক সময় প্রচুর ভোকাল হয়েছিল, সবাই সেটাকে নিয়েও কথা বলছে যে কি হলো, ওর মাথাটা খারাপ হয়ে গেল। কিন্তু কোথাও গিয়ে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, কারণ পাওয়ারটা তো তাদের হাতেই আছে এবং আমরা এগেনস্টে লড়ছি না, বাট তারা বুঝতে পারছে না যে তারা ভুল করেছে, আমরা তার জন্য লড়েছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বরলিপিদি রয়েছে। স্বরলিপিদির নাম বলতে গিয়ে ব্র্যাকেটে অনেকগুলো কথা বলতে হবে। আবার বৈঠক ক্যাফে, পডকাস্ট, অভিনেত্রী, তার সঙ্গে মা বোধহয় আর নতুন জুড়েছে, আমি উড বি প্রডিউসার হয়েছি, দেখা যাক। মানে এমনিতেই সময় পাওয়া যায় না, তো আরো ব্যস্ততা বাড়ছে। খুব ব্যস্ততা বেড়েছে, মানে আরো বাড়বে, সামনে অনেকগুলো কাজ আছে। মানে এই আবার বৈঠকটা সামলে, পুচকুটাকে সামলে তুমি ভাবলে, মানে কি করে ভাবলে যে আবার একটা নতুন আর একটা জার্নি, মানে এটার পেছনে ইন্সপিরেশন? দেখো, এটাই আমার ইন্সপিরেশন ছিল, কারণ আমি ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছি। 5 বছর বয়স থেকে যবে থেকে বুঝেছি যে আমি অভিনয় করব, তবে থেকে ওই প্র্যাকটিস করে গেছি আর কি। নানা রকম খাট, আলমারি, বিছানা সব আমার ক্যারেক্টার, তো ওরকমভাবে বড় হয়েছি প্র্যাকটিস করে করে। তারপর যখন আমি অভিনয়ে এলাম, অভিনয়ে শুরু করলাম, তখন একটা নতুন জার্নি ছিল যে মজা লাগতো। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে এটার পিছনে অনেক কিছু প্রবলেম আছে। কাস্টিং কাউচ একটা বড় প্রবলেম, অয়েলিং, যেটা মানে পিআরটাকে অয়েলিং বলতাম আমরা আগে, ওটা একটা বড় প্রবলেম। তারপর যেটা হতে শুরু করলো যে সিরিয়ালে কাজ করতে গিয়ে তাতে দেখলাম সিরিয়ালটা অনেক বেটার, কাজের ওপর তোমাকে ফোকাস করতে হয়, সিনেমাটা যেটা হয়ই না। সিরিয়ালটা করতে গিয়ে যখন আমাদের একটা বদল আসতে শুরু করলো সব কিছু মিলিয়ে, আমার তখন 27-28 বছর বয়স, আমাকে বলছে প্রায় 21-22 বছরের মা হওয়ার জন্য। আমি বললাম আমি পারবো না, আমি অসুস্থ হয়ে পড়বো। মানে মানসিক সুস্থতা হচ্ছে জীবনে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটি, সেটাই যদি না পাই। তখন আমাকে বলা হয়েছিল যে কি করবে তুমি, তোমার ব্রেড অ্যান্ড বাটার তো এটা। তখন আমি বলেছিলাম যে যা হোক করে নেবো, কারণ হাত আছে, পা আছে, একটা গ্র্যাজুয়েশন আছে, কিছু না কিছু গাড়িও চালাতে পারি। তো তারপরেই আবার বৈঠকটা শুরু করলাম। তো এই যে নতুন ভূমিকায় আমি, এটার জন্য আমি বহু বছর চেষ্টা চালিয়ে গেছি যে আমি কি করে প্রোডাকশান করব, তা নানা রকমভাবে লস করেছি। আবার বৈঠকের একটা ব্রাঞ্চ করতে গিয়ে হায়দ্রাবাদে, ওটাতে বিভৎস লস করেছি, মানে 1,30,00,000 টাকা। তো তারপরে করোনার সময় একটা বিশাল মেস আপ হয়েছে। মানে আই এম ভেরি গ্রেটফুল টু এভরিওয়ান, আমার স্টাফ, আমার মা, আমার মেয়ে, যারা আমার সাথে, আমার ভাই, যারা আমার সাথে এই সময়টা, এই ট্রাবলের সময়টা পাশে ছিল এবং আমি সেটাকে রিকভার করে উঠেছি। এরপর যেটা হলো যে এই সময়টা দেখলাম আমার মেয়েটা বেশ বড় হয়েছে, এখন 8 বছরে না, অনেক বদলে গেছে। 5 বছর সহচরী আর 8 বছরের সহচরী পুরো হেলেন হেভেন তফাৎ। সে এখন অনেক বোঝে, নিজের কাজ অনেক পারে। তো আমি দেখলাম এটা ভালো অপশন। তো এই করে করে একটা প্রোডাকশন হাউস খুললাম এবং লাকিলি আমি ওয়েবস ফিল্ম বাজারে চান্স পেয়ে গেলাম। সো আর এটা পুরোটাই হিন্দি ছবি হচ্ছে এবং ঝাড়খণ্ডে শ্যুট হবে, একটা ট্রাইবাল হিউম্যানস ইন দ্য লুপ যেরকম একটা করেছে ওই রকমই কনসেপ্টের একটা বাণী বসুর গল্প নিয়ে করা। স্বরলিপিদি, তুমি বললে যে কাস্টিং কাউচের কথা, ইন্ডাস্ট্রির ভেতরের এই যে কথাটা, এটা অভিনেত্রীরা কখনো সামনে বলেছে আবার কখনো বলেনি। কিন্তু আমি বলছি যে এত ছোট থেকে তুমি কাজ করছো, ইন্ডাস্ট্রির ভেতরটা যেমন দেখেছো, বিজনেস করতে গিয়ে, সহচরীকে বড় করতে গিয়ে বাইরের পৃথিবীটা তো আরও বেশি দেখেছো। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন নারী স্বাধীনতার কথা বলতে বলতে ধর্ষণের সংখ্যা বাড়ছে, মেয়েদের ওপর অত্যাচারের সংখ্যা বাড়ছে। আমরা ডিজিটালাইজড হচ্ছি, কিন্তু মেয়েদের মানে সেই নিরাপত্তা, সেটা কিন্তু প্রশ্নের মুখেই রয়ে গেছে। এগুলো নিয়ে তোমাকে ভাবায়? মানে তুমি আবার একজন মেয়ের মা। ভাবাই তো বটে, কিন্তু যেটা হয়েছে জানো তো, আমরা অনেক বেশি মুখরা হয়েছি। যেমন আমি বলছি, আমার একটা ঘটনা সারা জীবন আমাকে নাড়া দেয় এবং আমার স্বপ্নেও আসে। সেটা হয় যে আমি সুইমিং শিখতে যেতাম ক্লাস 8-এ আমার বন্ধুর বাড়িতে। তো তার কাকা আমাকে জলে, সেদিন নামেনি, পিরিয়ডস হয়েছিল বলে, এবার আমাকে নিয়ে গিয়ে যা পেরেছে করেছে।
মানে জলে মাছ জলে নিয়ে গিয়ে। তারপর আমি বেশ কিছুদিন ট্রমায় সুইমিং করতে পারিনি। তো আমার মা বলেছিল বাবাকে বলিস না, রেগে যাবে। বাট আজকে আমি অনেক বেশি ভোকাল হয়েছি, তো বদলেছে। আজকে ব্যাড টাচ গুড টাচ আমরাও জানতাম না, কার কোলে বসছি সে কীভাবে আমার গায়ে হাত দিচ্ছে, কিন্তু আমার মেয়ে কিন্তু আজকে প্রোটেস্ট করতে জানে, স্কুলে শেখানো হচ্ছে, বাইরে শেখানো হচ্ছে। হয়েছে এবার যেটা হচ্ছে, আগেও হতো, আমাদের সঙ্গেও হয়েছে, আমরা সবাই প্রত্যেকটা মেয়ে ইয়েস টিক দেবে। তুমি যদি এটা করো, আমি বলছি যে কোনো একটা চ্যানেলকে যে প্লিজ করুন, যে কখনো ছোটোবেলায় রেপড হয়তো হয়নি, কিন্তু মোলেস্টেশন কিন্তু আমাদের সবার সাথে কোথাও না কোথাও গিয়ে হয়েছে, এবং শুটিং ফ্লোরেও হয়েছে গায়ে হাত দেওয়া। যিনি নেই এখন এই মুহূর্তে, প্যাট দা মারা গেছে, শিলাদিত্য বচ্চনবিশ, তার সাথে বিশাল ঝামেলা হয়েছিল আমার একবার। তো এরকম প্রচুর, যখন তখন যেখানে সেখানে লোকে গায়ে হাত দিয়ে দিত। আরো তো আছে সবাই, সিনিয়ররা ধরো আছে, সবাই বলতো ছেড়ে দে ছেড়ে দে, অ্যাডজাস্ট করে দে, নাহলে পরের দিন কাজ পাবি না। এবার আমার কোথাও গিয়ে সবসময় মনে হয় যে আমি কিছুতে অ্যাডজাস্ট করতে পারি না। তুমি মীরদারও একটা ঘটনা বলেছো, মানে এরকম তাহলে অনেক এক্সপিরিয়েন্স। মীরেরটা তাও তো বোকাল ছিল, মানে গায়ে হাত দেওয়ার গল্পটা ছিল না। বাট ওই সময় দাঁড়িয়ে যদি আজকে আমার মেয়ের এই জিনিসটা, বা মীরের মেয়েরও এরকম হলে, মীর কিন্তু তার আজকে সে বাবা হয়ে প্রোটেস্ট করবে। এইটা আমার এটা বলার একটাই কারণ, কিন্তু মীরের মেয়ের জন্য এবং আমার মেয়ের জন্য। কারণ আমি সেই সময় ছোট ছিলাম, তখন আমি বলতে পারিনি, কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু আমি বলতে পারবো। আমার মেয়েকেও আমি সেভাবেই শেখাই যে তুমি মুখের উপর বলবে আমার গায়ে হাত দেবে না, বা এইভাবে কথা বলবে না। তা আমাদের ছোটোবেলা থেকে ভীষণ শেখানো তো না না এরকম, মানে শালীনতা যেন আমাদের একেবারে অঙ্গের সাথে জড়িয়ে দিয়েছে, ওটাই যেন আমাদের একটা কবজ। এই যে এখন হচ্ছে না যে আমরা মেয়েকে অলক্ষী কালী বানাতে চাই, একদম ট্রু। যত তুমি মুখরা হবে, যত তুমি খিটখিটে হবে, দেখবে তোমার আশেপাশে কিন্তু ভ্যান ভ্যান করবেন লোকজন। এটা কিন্তু সত্যি কথা, ভীষণ সত্যি কথা। কারণ মানে ভীষণ মুখের উপর বলে দিলে, বলা হয়, আমাকেও বলা হয়, তুই তো একটু মেয়ে রে, তুই একটু মেয়ের মতো ব্যবহার কর না, এরকম করছিস কেন? ব্যবহারটা কি? মেয়ের মতো ব্যবহারটা কি? মানে হয়তো আমি যেমন খুব দাপুটে, কারণ আমি আস্তে আস্তে দিনের পর দিন এটা হয়েছে, এবং যে কোনো ক্ষেত্রে ধরো অ্যাক্সিডেন্ট হলো আমি ছুটে যাব, কিছু কাউকে পৌঁছে দিতে হলো আমি ছুটে যাব। তো আমি ছেলে মেয়ে বলে নয়, আমার যেহেতু ছোটোবেলা থেকে ঘাড়ের ওপর দায়িত্ব আছে, তা আমি দায়িত্বটা নিতে জানি এবং রাখতে জানি, পালন করতে জানি। এবার আমার মেয়ে যেমন একা থাকে, কারুর না কারুর সাথে, মাঝে মাঝে প্রচুর লোক চেঞ্জ হয়েছে যারা যারা এসেছেন, কিন্তু ও জানে আমাকে আমার খাবার খিদে পেয়েছে বলতে হবে, তো ও নিজের দায়িত্বটা নিজে পালন করছে। তো এই যে যখন আমাদের ঘাড়ে দায়িত্ব আসে, তো মেয়ে হোক আর ছেলে হোক, দায়িত্বগুলো দিলে আমার মনে হয়, আমার ধারণা যে একটি ছেলেকে যদি বাচ্চা মানুষ করার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়, সেও বোধহয় পারবে। কিন্তু আমরা ভাবে না বাবা ছেলে পারবে না। মানে আমাকেও যেমন বলা হয় যে বাবা একটা মেয়ে হয়ে এত বড় ব্যবসা করছো, সেরকম আমারও মনে হয় ছেলেদের বলা উচিত বাবা একটা বাড়ি সামলাচ্ছ, বাচ্চা সামলাচ্ছ। আমার মনে হয় না ওরা পারবে। তো আমরা দুজনেই দুজনকে কিন্তু অ্যাকচুয়ালি কোথাও গিয়ে একটা কোথাও বেঁধে দিচ্ছে যে এরপরে আমরা কাজ করতে পারবো না, বা এটা আমাদের কাজ নয়, এটা ওদের কাজ নয়। তো আমার মনে হয় না এটা না বেঁধে নিজেদেরকে পুশ করা উচিত যে পারবো না কেন, পারতেই হবে, সে যে কোনো সিচুয়েশানে আমরা পড়ি না কেন। এবং আমি বলবো যে মানে আমরা কয়েক বছর না কয়েক দিন আগে ওই শহরে যে আন্দোলন দেখলাম আরজি করকে নিয়ে, তখন বহু অভিনেত্রী ভোকাল হয়েছিল এই বিষয়টা নিয়ে, এবং তারপর তারা যে যা নিজেদের মতো কাজে ব্যস্ত হয়ে যায়, সাধারণ মানুষের কাছে কার্যত মানে একটা গালাগালি খাওয়ার পর্যায়ে চলে যায়। মানে সেই সময় তো নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য করেছিলেন। তো এই বিষয়টা তুমি কিভাবে মানে দেখো, প্রতিবাদ বিষয়টা একেবারে সবসময় ক্যামেরার সামনে বলতে হবে নাকি? ক্যামেরা তো তাদের সামনে যায়, তারা কি সামনে কি ক্যামেরার সামনে বলে, সেটা তো নয়। এবং আমি তাদের হয়েও বলবো যে তখন ফেস ভ্যালু, কারণ ওদেরকে তোমরা চেনো, আজকে ধরো আমিও দাঁড়িয়ে আছি, অন্য লোকেরাও দাঁড়িয়ে আছে, তুমি যাদের চেনো, যাদের পরিচিতি আছে, তাদের কাছেই ক্যামেরা নিয়ে যাবে। তো এবার সেইখানে ওরা ওদের কাছে গেছে, তখন ওরা বলেছে, তখন মনে হচ্ছে প্রোটেস্ট করা দরকার। কিন্তু আমাদের সবাইকে, এবং আমরা আরেকজনকেও দেখছি যে কম্প্রোমাইজ করে, আমি তার নাম নেব না, স্টেজে উঠে এখন অ্যাঙ্কারিং করছে, এক সময় প্রচুর ভোকাল হয়েছিল, সবাই সেটাকে নিয়েও কথা বলছে যে কী হলো, ওর মাথাটা খারাপ হয়ে গেল। কিন্তু কোথাও গিয়ে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, কারণ পাওয়ারটা তো তাদের হাতেই আছে, এবং আমরা এগেনস্টে লড়ছি না, বাট তারা বুঝতে পারছে না যে তারা ভুল করেছে, আমরা তার জন্য লড়েছিলাম। কিন্তু কোথাও গিয়ে হয়তো তারাও বুঝতে পারছে না, কিন্তু ভাবছে যে এরা অ্যান্টি, যেমন আমাকেও বলা হয় যে আমি অ্যান্টি গভর্নমেন্ট, কিন্তু আমি নই।
আমার বক্তব্যটা পরিষ্কার এখনো আছে, যে কারণে কিন্তু আমি পডকাস্ট শুরু করেছি। তিলোত্তমার কারণেই পডকাস্ট করে, এবং আমার যে স্টোরিটা সিলেক্ট হয়েছে, মানে তুমি তিলোত্তমার কারণেই পডকাস্ট শুরু করেছো? শুরু করেছি, মানে মানে তো জানুয়ারিতে করা। কি ভাবনা থেকে ধরো তোমার শুরু করা, মানে এই ওমেন এম্পাওয়ারমেন্ট মানে একদম। আমার রোজ প্রশ্ন হতো যে আমরা দিনের পর দিন যে বলছি ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন প্রচুর এগিয়ে যাচ্ছে, সে কোথায় সেই এগোনোটা কোথায় আছে, আদৌ কি আছে? যেখানে মিরাতুন নাহার নিজে বলছেন যে তার দিদিমা যায়নি, দাদুকে বলেছে তুমি চলে যাও পাকিস্তানে, আমি এখানে থেকে বাচ্চাদের মানুষ করব, মানে এটা কোন সাল হবে? 1952-53 সালে। সেখানে দাঁড়িয়ে কোথায় এম্পাওয়ারমেন্ট হয়েছে, কোথায় এগিয়েছি আমরা, কোথায় কি হচ্ছে, সেইটা দেখার জন্য। কারণ আমার জীবনে অনেক প্রশ্ন ছিল। আমার মা জোর করে বলেছিল বিয়ে দাও, আমি লিভ ইন করতাম, বিয়ে করো, তারপরে বলে বাচ্চা জন্ম দাও, কিন্তু সোসাইটি কি বলবে, তোমরা একটা ছেলে মেয়ে আছো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সোসাইটির এই যে বিয়ের পর লোকটা ছেড়ে চলে যাচ্ছে, সোসাইটি সেখানে কোথায়? সোসাইটি তো সেখানেও কিছু বলছে না। তো সেই সব কারণে আমার প্রচুর প্রশ্ন ছিল মেয়েদের কাছে, এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে আজকে বাইরে ভেতরে যাই করুক না কেন মেয়েরা, সব কিন্তু ব্যালেন্স করে করতে হয়েছে, কেউ কিন্তু ছেড়ে কিছু করতে পারিনি। মানে আমি বাড়ির কাজ এবং বাইরের কাজ করি, মানে কখনোই বলতে পারো না আমি বাইরের কাজটা করছি আমাকে বাড়িতে সাহায্য করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে করা হয়েছে, যেমন অনেকেই বলে, সুদেষ্ণা দিও যেমন বলেছে, অনেকে বলেছে যে আমার বাবা মা দেখেছেন বাচ্চাকে, আমি কিছুই প্রায় করি। তো সোসাইটির একটা বড় ভূমিকা থাকা দরকার, সেটা আমার সবসময় বলা, এটাই প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলি যে সোসাইটি, যেমন বাচ্চা জন্ম দিতে গেলে মেয়েদের প্রয়োজন, কিন্তু মেয়েরা যদি এগিয়ে যায় কে বাচ্চা জন্ম দেবে, এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়। সেখানে কিন্তু যদি সেটাই প্রায়োরিটি হয় তাহলে কিন্তু সোসাইটিকে এগিয়ে আসতে হবে। যেরকম বিদেশের সোসাইটিতেও সবাই দুজনে মিলেই সব কাজ করে, সব করতে হয়, সেরকম আমাদের এখানেও সোসাইটিকেই এগিয়ে আসতে হবে। না হলে কিন্তু এই জিনিসটা আস্তে 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 কোথাও ঈদের তাদেরকে আবার পিছনে নিয়ে আসতে হবে, আর নয়তো তারা এমন বাঁধন ছেড়ে চলে যাবে যে তাদেরকে ধরা খুব ডিফিকাল্ট। তো এই কারণেই করে, এবং ছবিটা যেটা করছি এটাও কিন্তু তিলোত্তমাকে ট্রিবিউট করাই আমার। তিলোত্তমাকে ট্রিবিউট করে দেখেছিলাম, একটু রাজনৈতিক কথা হয়তো হয়ে যাবে, যে দলের দুজন কর্মী সিনেমা বানিয়েছিল এবং তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। এই রাজ্যে মানে সিনেমা বানানোটা কার্যত এখন একটা দায় হয়ে পড়েছে। মানে যে জটিলতা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে, রীতিমতো ক্রিউ মেম্বার নিয়ে কজনকে নিয়ে শুটিং করবে সেইটা থেকে শুরু করে কি সাবজেক্ট নিয়ে শুটিং করবে সেটার জন্য তুমি শাসক দলের রোষে পড়বে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ প্রডিউসার স্বরলিপি শুরু করলেন, না তোমার ভয় লাগেনি? আমি তো বাংলায় কাজ করব না। তুমি ডিসাইড করে ফেলেছো বাংলা একটাও কাজ করবে না? কেন করব? আমি গাছে কাঁঠাল গোফে তেল নিয়ে যাব যে আমার 3 মাস পর ছবি হবে বা পরের 3 বছর পর ছবি হবে, এবার ইনভেস্টার ফিরে পালিয়ে গেলে তাকে ধরে আনবে না, কিন্তু আমাকে টাকা দিয়ে যেতে হবে। মানে আমি জানি না, আমি এইসব ইকুয়েশন বুঝি না। আমার মনে হয়েছে যে আমি ঝাড়খণ্ডে শ্যুট করব, এবং আমার মনে হয়েছে যে ওই দিকে ছবি করা অনেক ইজিয়ার। বাংলা থাকছেই, কারণ আমি প্রবাসী বাঙালি ক্যারেক্টার প্লে করছি, আর আমি এক চরিত্র করছি, আমি লিডটা করছি। আচ্ছা, এটা নয় যে এখানে করার অসুবিধা বা কিছু, বাট গল্পটাই পুরোটা ঝাড়খণ্ডের গল্প, আচ্ছা ট্রাইবস নিয়ে বেসিক্যালি। তখন দেখা যাবে, যদি সত্যি করা যায় নিশ্চয়ই করবো, বাংলাকে ভালোবেসেই তো কাজ করবো, এবং বাংলাতেই ব্যবসা করছি, এটা নয় যে বাংলা ছেড়ে চলে যাব। কিন্তু হ্যাঁ, কমে গেছে কাজ অনেক, তার জন্য কিন্তু আর্টিস্টরাও খুব সাফার করছে, টেকনিশিয়ানরা সাফার করছে, ডিরেক্টররা সাফার করছে, সবাই সাফার করছে। প্রচুর হয় তো বটেই, সাফার তো সবাই করছে, কিন্তু কোথাও গিয়ে না সবার একটাই ভয়, যদি কালকে কাজ না পাই কি হবে। কিন্তু যে এই যে লসটা হচ্ছে, আগে যে এত এত ছবি হতো সেখানে গিয়ে আজকে ছবিই নেই, এবং স্বপন সাহা এক সময় ব্যাক টু ব্যাক ছবি করতেন, বা অন্য অনেকে, রাজদা কত ছবি করতো, মানে কত কত ছবি হয়েছে, সেখানে সবাই 2 বছরে একটা। কোথাও গিয়ে তো ডেপথ হচ্ছে একটা, তো কোথাও ব্যবসা আসছে না, বাংলায় তো আসছেও না কাজ করতে, বিদেশ থেকে আসছে না। এই যে আমি মিটটাতে যাব, প্রত্যেকটা জায়গার লোকেরা কিন্তু আসছে, বাংলা কিন্তু নেই। মুম্বাই আছে, ঝাড়খণ্ড আছে, এইটার জন্য ঝাড়খণ্ডের জন্যই ওরা আরো সিলেক্ট করেছে। বাংলা সিনেমার দিক থেকে বাংলা পিছিয়ে আছে, কোনো কিছু নেই। কিন্তু এইরকম বাজার কিন্তু কলকাতাতেও হতো এক সময়। তারপরে বাংলায়
এবার এটা তো নেই। সেকেন্ড হচ্ছে বিদেশিরা যারা আছে তারা ভাবছেও না এত ঝামেলার মধ্যে যে বাংলায় এসে কাজ করবে। প্রচুর লোক তো হিন্দির যারা কাজ করে তারা বলে না, বাঙ্গাল মে নেই জানা है, वहाँ প্রবলেম है। এবং মানে কোথাও কোনো সমস্যা হলে সেটা একটা মানে দেখা যাচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপ, সেটা কি তোমাকে ভাবায়? মানে আবার তুমি নিজেই বললে আমাদের ক্যামেরার সামনে যে আমি কিন্তু একদম সরকার বিরোধী, যেটা স্পষ্টভাবে বলে দিই কিছু কিছু। দেখো, ভাবায় তো নিশ্চয়ই, কারণ আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি। আমাদের সবার যেটা ইচ্ছে, যেটা করে এসেছি, মানে ৭১-এর পর সবাই নিশ্চিন্ত হয়েছিল, কারণ লোকে খেতে পেত, শান্তিতে যেতে পেত। হয়তো এমন নয় যে তখনও বলা হতো মেয়েদের রাত ১০টার পর বাইরে যেও না, তখনও সিনেমাটা আগন্তুকই তো বোধ হয় যে ছবিগুলো হয়েছে, সেই সবগুলো একদিন প্রতিদিন হয়েছে। হ্যাঁ, তো সেই সময়ও হতো, কিন্তু তবুও সাধারণ মানুষ কিন্তু, মানে আমিও বলছি যে আমিও রাত ১২টা, ১টা, ২টো, ৩টের সময় গাড়ি চালিয়ে শুটিং করে একা ফিরেছি। আজ কোথাও কি ভীষণ ভয় করে, কেন ভয় করে আমি জানি না, কিন্তু লোকের নজর, লোকের হাব ভাব, তখনও কিন্তু দাদা কাকারা থাকতো যারা পলিটিক্স করতো, আমি জানি কেন বদলে গেছে। আমি আমার কলকাতা ৪১ বছরে, আমি তো বহু ছোট থেকে কাজ করি, ক্লাস 10 থেকে কাজ করি, তো আমি বদলাতে দেখেছি। আমি জানি না এটা রাজনৈতিক কারণ কি না, কিন্তু কোথাও গিয়ে লোকের মধ্যে শিক্ষাটা, আগে যেটা হতো ইংরেজি জানে না, কিন্তু কোথাও গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়াশুনো অনেক ভালো, আমরা তো সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাশ করেছি। হ্যাঁ, এখন তাদের কাছে গেলে স্কুল যায় না অর্ধেক লোক পড়াশুনো করতে চায় না। আমি আমার বোনকে বলতে শুনেছি যে আরে স্কুলে তো ক্লাস হয় না, গিয়ে কি করব, টিউশনে যাই। হ্যাঁ, ক্লাস 8-এ পড়ে, এটা টিচাররা রাস্তায় বসে আছে, ডাক্তাররা রাস্তায় বসে আছে, খারাপ তো লাগছে। মানে বাংলায় কোথাও ব্যবসা নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, মানে সব খুব ঘেঁটে আছি আমরা। কারণটা সবাই জানি, কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু কোথাও গিয়ে দেখা দরকার যে আমরা সাধারণ মানুষ কি চাই, স্বাস্থ্য, শিক্ষা, সুন্দরভাবে বেঁচে থাকতে। আর তো আমাদের দেখার দরকার নেই কে আছে কি আছে, আমরা যাব, তাকে নির্বাচন করবো এবং এই সবগুলো ফেসিলিটিগুলো নেব, আরামসে থাকবো, রোজ রাতে কারোর বাড়ি যাব খেতে, নিজের ব্যবসাটুকু করব বা চাকরি করব। আর কেন বাইরে চলে যাবে ছেলে মেয়েরা, তারা কেন কলকাতায় থাকবে না? বেশিরভাগ শিক্ষিত পরিবার যাদের হাতে পয়সা আছে বা যারা পাচ্ছে বাইরে চলে যাচ্ছে। সেই জন্য কী হচ্ছে, আগে আমার আবার বৈঠকে যে ব্যবসাটা ছিল সেই ব্যবসাটা তো নেই। এক তো হচ্ছে অনেক ক্যাফে খুলেছে, কারণ তাদেরও কোনো কাজ নেই, তারা ভাবছে যে এটাই একটা দারুণ ব্যবসা, সেখানে বেরিয়ে চলেও যাচ্ছে তারা, যে কিছু লোক বাইরে যাচ্ছে, তাই জন্য সেই ব্যবসাটাও আমরা পাচ্ছি না। এবার সেক্ষেত্রে তো এই সমস্যাটা হচ্ছে। আমি জানি না সলিউশন কীভাবে হবে, কবে হবে, কেন হবে, বাট বাংলায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সবেরই মানে সমস্যায় আছে। মানে আমি যখন স্বরলিপিদির সাথে এখন কথা বলছি, আমি জানতাম না স্বরলিপিদি এই কথাটা বলবে। আমরা একটু আগেই সল্টলেকের একটা মিছিল কভার করে এলাম, এবং সেখানে 2016 সালের প্যানেলে যারা ছিল তাদের চাকরি বাতিল হয়ে গেছে, এবং ঠিক তার আগের দিন কারা মিছিল করেছে, যারা নতুন এবারে পরীক্ষা দিয়েছে তারা মিছিল করেছে। আমরা আগে জানতাম যে এই রাজ্যে মিছিল হয় নিজেদের হকের দাবিতে, এখন এই রাজ্যে মিছিল হচ্ছে কারা আগে চাকরি পেয়েছিল তারা 10 নাম্বার কেন পাবে, আমি নতুন চাকরি প্রার্থী, আমি ওদের 10 নাম্বার পেতে দেব না। অর্থাৎ পুরনোদের সাথে নতুনদের একটা কনফ্লিক্ট রাজ্য সরকার করিয়ে দিচ্ছে। আমরা এই মিছিল কভার করে আজকে যখন স্বরলিপিদির সঙ্গে এসে কথা বলছি, এক্স্যাক্টলি তুমি সেম কথাটা। মানে কি বলবো, আমরা সবাই দেখতে পাচ্ছি তো চোখের সামনে, তো কিছু বলার নেই। মানে যদি কেউ ভালো চায়, এই যে আজকে ধরো ইন্ডাস্ট্রির যে কাজ হচ্ছে না, ভালো চাইলে তো লোকে চাইবে যে কিভাবে সলিউশন করা যায় প্রবলেমটা, প্রবলেম ক্রিয়েট করবে না, প্রবলেমের সলিউশন। আমরাও যখন ধরো আমি নিজের ব্যবসাটা করি, আমরা সলিউশন খুঁজি, তো আমরা সবাই সলিউশনের দিকে তাকিয়ে আছি, নিশ্চয়ই একটা সলিউশন হবে। কাজ হলে তো সবার ভালো লাগে যে বাংলা ছবি দারুণ হচ্ছে, এখানে এখানে যাচ্ছে, এই পুরস্কার পাচ্ছে। একটা ডিরেক্টর মুখের ওপর এসে বলে যে বেঙ্গলি ফিল্ম ঘটিয়া হ্যায়, বলেছে, তো কেন শুনবো? আমি আমার বাংলাকে, আমি তো কোথাও যেতে পারবো না। আমি হায়দ্রাবাদ গিয়ে বুঝেছি যে আমি বাংলা ছেড়ে কোথাও যাবো না, লড়াই করে থাকবো, যুদ্ধ করে থাকবো, সে যা হোক হবে, কিন্তু আমি বাংলা ছেড়ে যাবো না। তো আমরা সবাই বাংলাকে ভালোবাসি। প্রশংসা হলে এই যে আজকে ওয়ার্ল্ড কাপ জিতেছে রিচা ঘোষ, আমাদের বাঙালি, তাকে যে সম্বর্ধনাটা দেওয়া হলো, সেরকম যদি প্রত্যেকটা খেলোয়াড়কে এরকম ডেকে ডেকে দেওয়া হয়। যখন আমরা মানে রিচা ঘোষকে নামও জানি না ওয়ার্ল্ড কাপের আগে, তখন যদি একটা বাড়িতে গিয়ে বলা হতো মেয়েদের আবার ক্রিকেট দেখবি, বিরাট কোহলিকে দেখ, হ্যাঁ, কেউ দেখেনি তো। আজকে যখন সবাই দেখছে, দিকে কতজন সাপোর্ট করেছে? না,
আমার এপিসোডটা কেউ দেখেনি, কি দুঃখ, এখন এপিসোডটা টানছে। তাহলে কিন্তু ঝুলনের এপিসোড অসাধারণ, আমাকে যা ইন্সপায়ার করেছে ঝুলন, মানে ঠিক 8টায় টাইম ছিল, 8টা বাজতে 15 মিনিট আগে গাড়িতে বসেছিলেন, গাড়ি ঘুরছে এদিক ওদিক করে, মানে এত টাইমিং, পাঞ্চুয়ালিটি, এবং কথা কি মনে হচ্ছে একটা অরা ঢুকে এলো, মানে প্রত্যেকেরই মধ্যে আছে, কিন্তু ঝুলন ওই স্ট্রাগল, ওই স্ট্র্যাচার ওর মধ্যে যে আছে সেটা অসাধারণ। তো মানে কি বলবো, কিন্তু হ্যাঁ স্পোর্টস নিয়ে তো ভাবে না, আবার স্পোর্টস নিয়ে, মেয়েদের স্পোর্টস নিয়ে তো ভাবাই হয় না এখানে। ভালো হয়েছে, মানে এরকম হওয়া দরকার। এই যে আমার কি মনে হয় জানো তো, যে কি করে হবে, কেন হবে, কি জন্য হবে না ভেবে নিজের কাজটা করে যাও। যেমন আমি সবসময় বলি আমার কোনো পুরুষের দরকার নেই জীবনে, আমার নেইও, ছোটোবেলা থেকে নেই, এখনও নেই। থাকলে বন্ধু হিসেবে থাকোই, বেড়াতে যাওয়ার জন্য, ঘুরতে মাঝে মাঝে মনে হয় এখানে ওখানে গেলাম, এটুকু দরকার। তা না থাকলেও এখন আমি একা একা ভীষণ নিজেকে নিজে ভালোবেসে ফেলেছি আর কি। কিন্তু এই প্রত্যেকটা মেয়ের মধ্যে এই সচেতনতাটা দরকার। আমার যদি থাকলো ঠিক আছে, বাট আমি কারোর ঘাড়ের উপর চাপবো না, কাউকে আমার ঘাড়ে চাপতে দেবো না। দ্বিতীয়ত হচ্ছে যে বিপদে পড়ে গেলে এই যে কি হবে কেন হবে না ভেবে নিজে কি করতে চাও এবং নিজে স্বাবলম্বী হওয়া দরকার। বিয়ে, প্রেম, বাচ্চা সারা মানে হবেই, কিন্তু এই যে বয়সটা, যে সময় পড়াশোনা করার দরকার, চাকরি করার দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার, এবং ইকোনমিক্যালি মানে সব জায়গাতেই সেম কথা বলেছে, মেয়েদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের স্বাধীনতাকে আনতে পারবো না। তাতে তোমার কথা, আজ তুমি আমার কথা শুনছো কেন, কারণ আমি স্বাধীনভাবে নিজে কিছু ভাবছি, তাই নাহলে কে তোমার কথা শুনবে। এবং আমরা যখন বসে কথা বলছি, আপনি যদি গুগল সার্চ করে দেখেন তাহলে ভারতে 15 মিনিটে বা 10 মিনিটে একজন করে বাচ্চা, শিশু হোক বা মহিলা হোক, রেপ হচ্ছে। আমি বলছি যে আমরা কলকাতা শহরে দাঁড়িয়ে অনেক আন্দোলন করছি, কথা বলছি, কিন্তু সোশ্যাল মিডিয়া একাধিক এরকম মন্তব্য আসে, আপনি তো দক্ষিণ কলকাতায় বসে এই কথাগুলো বলতে পারছেন, দক্ষিণ দিনাজপুরে আদৌ কি কোনো পরিবর্তন হচ্ছে আপনার মনে হয়? দক্ষিণ কলকাতায় বসে ক্যাফেতে মানে বসে তো এই কথাগুলো বলা ভীষণ সহজ, এরকম সোশ্যাল মিডিয়া দেখবে বহু মন্তব্য আসে। এবং তো তুমি কি মনে করো যে এই সত্যি দক্ষিণ কলকাতায় বসে, এই যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের মধ্যে একদম প্রত্যন্ত গ্রাম, জেলা, মফস্বল, তাদের লড়াইটা কতটা কঠিন, মানে আদৌ কি সেখানে আমরা পৌঁছে যেতে পারছি বলে মনে হয়? কঠিন তো বটেই, কারণ তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার কম, আমাদের কাছে যেটা আছে। আজকে চাইলে আমি এই যে আমি করেছি সেটা তাদের সমাজ সচেতনতা, তবে আমি তো দেখছি আমার কাছে যারা যারা আসছে কাকদ্বীপ থেকে, আমার কাছে যে আসে মেয়েটি এখন আছে, বা অন্যরাও যারা পড়ছে, সবাই কিন্তু মেয়েরা কিন্তু মানে মেয়ের মারা খুব সচেতন হয়ে গেছে, এবং ছেলের মারাও কোথাও গিয়ে একটা সচেতন হয়েছে যে না আমার খারাপ লাগছে, তুমি হানিটা পাবে না। সচেতন হয়েছে যে 18 বছরের আগে বিয়ে দেবো না, মেয়েটা পড়াশোনা করুক, যদি মেয়েটা চায় তাহলে চাকরি করতে যাক। আমার মনে হয় কোথাও গিয়ে এইটাতে আমরা স্বাবলম্বী হয়েছি। আমার মনে হয় যে এই জায়গাটা একটা পরিবর্তন ঘটেছে আমাদের মাথায়, আমি যা দেখতে পাচ্ছি। এবার সত্যি তো সম্ভব নয় এখানে বসে আবার সেই একই জায়গায় করতে গেলে নিজেকে অনেক স্ট্রিক্ট হতে হবে, নিজেকে ভেসে গেলে চলবে না, আর প্রলোভনে পা দিলে চলবে না। তোকে ওই জন্যই তো পড়াশোনাটা দরকার। পড়াশোনা কিন্তু ডিগ্রি নয়, বেসিক্যালি পড়াশোনা হচ্ছে তোমার বুদ্ধি। যে আজকে তোমাকে এটাকে কেউ জেড বললে তুমি বিশ্বাস করবে না, তুমি জানো এ মানে এ, বা এ ফর এলিফ্যান্ট হয় না, এ ফর মানে ই দিয়ে এলিফ্যান্টটা হয়। তো এইটা তোমাকে পড়াশোনাই করে দিতে পারবে, তুমি পাস করো বা ফেল করো সেটা কিচ্ছু ম্যাটার করে না। কিন্তু তোমার আজ আমি বাংলা অনার্স পড়ে ব্যবসা করছি, তো কিচ্ছু যায় আসে না কে কী করছে, কিন্তু এডুকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ। তো ওইটাকে আমরা জানি যে খুব সমস্যা, কিন্তু তার মধ্যে থেকেও তো গ্রাম থেকেই ভালো ভালো রেজাল্ট হচ্ছে, এবং গ্রামের লোকেরাই বড় 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 জায়গায় চাকরি পাচ্ছে। তো আমার তো প্রচুর বন্ধুবান্ধব ইসরোতে গ্রাম থেকে এসেছে, তারা আমার নিজের এবার ফার্স্ট হয়েছে, আমার রবিন কাকু, তাকে চিনি, বর্ধমানের যে উচ্চ মাধ্যমিক ছেলেটি ফার্স্ট হয়েছে, সে আমার চেনা, আমি ছোটোবেলায় তার কোলে বসে মানুষ হয়েছি। তো বড় তো হচ্ছে না তা তো নয়। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে শক্ত হতে হবে, মেয়ের মাকে হতে হবে, মেয়ের পরিবারকে হতে হবে, এবং মেয়েদেরকে শক্ত হতে হবে। তাহলে গিয়েই তো একটা ছেলে
ভাববে যে না একে যদি আমি বিয়ে করি এ স্বাবলম্বী, যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারে, তাহলে তো সেই ভয়টা আসবে। আর সেই ভয়ে যেমন আমাদের ভয় আমার বর ছেড়ে চলে গেলে আমাদের কি হবে, তো বরেদেরও কোথাও কি একটা ইনসিকিউরড হওয়া দরকার যে আমার বউ যদি ছেড়ে চলে যায় কি হবে। তো আমার মনে হয় নিজেকে শক্ত হতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে। থ্যাংক ইউ এতটা সময় আমাদের দেওয়ার জন্য, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও এবং হাউ চ্যানেলটাকে, সঙ্গীতা এবং হাউ, এবং তুমি যে এসেছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, নতুন বছর আসছে এবং আবার একটা 2026, এবং প্লিজ আমাকেও ব্লেস করে দেন, আমি আমার ছবিটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারি। নতুন রোলে খুব ভালো হবে। হ্যাঁ, নতুন ভূমিকায় আমি জীবনে প্রথমবার যে স্বপ্নটা ছোটবেলা থেকে দেখেছি সেটা সাকসেসফুল হতে চলেছে, সো আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।